বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা এই চ্যাপ্টারের যে টপিকগুলো পড়িয়েছি সেগুলো হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক স্থানসমূহ ওয়ারী, বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুরের ঐতিহাসিক গুরুত্ব। গত ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য বিষয় প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ সমাজ ও সভ্যতা এই চ্যাপ্টারের যে প্রত্নতাত্ত্বিক স্থান দুটো আমাদের যে ময়নামতির প্রত্নতাত্ত্বিক স্থানের ঐতিহাসিক গুরুত্ব। ময়নামতি ময়নামতির অবস্থানটা সম্পর্কে আমরা বলবো যে ময়নামতি কুমিল্লা অঞ্চলের বৌদ্ধ সভ্যতার অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ময়নামতি কতগুলো ছোট ছোট হচ্ছে বিহারের সমন্বিত রূপ। এর উত্তরের অংশের নাম ময়নামতি, দক্ষিণ অংশের নাম লালমাই এবং মধ্যমাংশ যে রয়েছে সেটার নাম হচ্ছে শালবন বিহার। 1875 সালে রাজা 1875 সালে যখন রাস্তা পুনর্নির্মাণ করা হয়, এই রাস্তা পুনর্নির্মাণের সময় স্থানীয় শ্রমিকরা কিছু ধ্বংস অবশেষ আবিষ্কার করে। সেই সময় এগুলোকে মনে করা হয়েছিল ছোট ছোট ইটের দুর্গ। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ময়নামতির যে ধ্বংস অবশেষগুলো পুনরুদ্ধার করা হয়। এ সময় সরকার একটি জরিপ চালিয়ে 18টা স্থান চিহ্নিত করেন এবং সংরক্ষণ করেন। 1955 সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ময়নামতির খনন কাজ শুরু হয়। আনুষ্ঠানিকভাবে 1955 সালে ময়নামতির খনন কাজ শুরু হয়। এই খনন কাজ যখন চলে, খনন কাজ চলার সময় 50টির মতো স্থান তখন চিহ্নিত করা হয় এবং দেখা যাচ্ছে ওই 50টির মতো স্থান চিহ্নিত করা হলেও এখন পর্যন্ত 9টি স্থানের কাজ মাত্র সম্পন্ন হয়েছে। ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানের অবস্থানটা হচ্ছে কুমিল্লা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে ময়নামতি লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে কিন্তু এই ঐতিহাসিক ময়নামতি শালবিহারের ধ্বংস অবশেষ সেটা অবস্থিত। এই ধ্বংস অবশেষের পাশেই একদম সংলগ্ন দক্ষিণ পাশেই ময়নামতির যে হলো খনন কাজ, যে ময়নামতির যে জাদুঘর সেটি অবস্থিত। এর ময়নামতির নামকরণে বলা হয় যে খ্রিস্টীয় 9ম থেকে 10ম শতাব্দীর দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্রবংশীয় বৌদ্ধ রাজারা তখন রাজত্ব করতেন। পরবর্তীতে দেখা যাচ্ছে ওই রাজা সাহিত্য বিশারদ শ্রী দীনেশচন্দ্র সেন দীনেশচন্দ্র সেনের একটা বিখ্যাত গ্রন্থ বৃহৎবঙ্গ
ওই গ্রন্থ থেকে জানা যায় যে চন্দ্রবংশীয় রাজাদের মধ্যে হচ্ছে এক রাজা নাম ছিল মানিকচন্দ্র নামক একজন প্রখ্যাত রাজা ছিলেন। সম্ভবত মনে করা হয় যে মানিকচন্দ্র পাটিকারা এবং মেহেরকুলের রাজা ছিলেন। তো রাজা মানিকচন্দ্র যখন মারা যান, তারপর রানী ময়নামতি তার পুত্র গোবিন্দচন্দ্রের যখন রাজ্যে তার অভিষেক ঘটে, ওই পর্যন্ত দীর্ঘকাল মেহেরকুল এবং মেহেরকুল এবং পাটিকার শাসন কার্য ওই রানী ময়নামতি কিন্তু এক হাতে পরিচালনা করতেন। রানী ময়নামতি ছিলেন শিবাবতীর গুরু গোরক্ষনাথের তো শিক্ষার্থীরা যা বলছিলাম, এই রানী ময়নামতি ছিলেন শিবাবতীর যে গুরু গোরক্ষনাথের উপযুক্ত একজন শিষ্য। তিনি ছিলেন, রানী ময়নামতি ছিলেন মহাজ্ঞানের অধিকারী, অসাধারণ তার মানে যোগ্যতা, তার যোগ শক্তি সম্পন্ন মহাসাধিকা ছিল, অপূর্ব তার রাজনৈতিক জ্ঞান ছিল এবং কৌশল ছিল রাষ্ট্র পরিচালনা, এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় রানী ময়নামতি সেটা ভালোভাবেই বুঝতেন। তো তার এই যে কর্ম, তার যে সাধন ক্ষেত্র, তো তার নামেই জায়গা চিহ্নিত হয়, বোঝা যায় যে এক সময় তিনি সে জায়গার একটা সম্মানিত বরেণ্য রানী ছিলেন। ময়নামতির অবদান স্মরণ করে প্রাচীন যুগে কিন্তু নানা গীতি, কবিতা, নাচ বিভিন্ন রচনা করা হয়েছিল ময়নামতির নামে। যদিও সে প্রাচীন গীতি কবিতা আমাদের নিকট পৌঁছায়নি, তবে অর্ধ শতাব্দী আগেও কিন্তু কুমিল্লার ময়নামতি অঞ্চলে রানী ময়নামতিকে নিয়ে বিভিন্ন তথ্য, বিভিন্ন পালাগান কিন্তু পাওয়া যেত। যাই হোক, এই মহামান্য, এই লোকমান্য ময়নামতির নাম অনুসারে কিন্তু জায়গাটির নাম করা হয় ময়নামতি। এই ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানে যে ধ্বংস অবশেষগুলো পাওয়া গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে শালবন বিহার। এই শালবন বিহারটি ময়নামতিতে আবিষ্কৃত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার। 7 শতকের শেষ বা 8 শতকের শুরুতে দেববংশীয় রাজা শ্রী ভবদেব এই বিশাল বিহারটি উনি প্রতিষ্ঠা করেছিলেন। বিরাট বিহারের প্রতিটি দিকের দেয়াল খুব চওড়া এবং একটা বিশাল প্রবেশপথ রয়েছে। এখানে বিহারের চারপাশে 12 বাই 12 ফুট বর্গাকারের একটা সর্ববৃহৎ একটি কক্ষ রয়েছে, এবং এখানে যে এক একটা কক্ষ অন্য একটা কক্ষ হতে বিশাল দূরে অবস্থিত, এবং কক্ষগুলো দরজাগুলো ছিল কাঠের দরজা, এবং চারদিকের কক্ষগুলোর আয়তন ছিল 8 বাই 5 ফুট। বারান্দাও ছিল চড়া। তো দেখা যাচ্ছে প্রত্যেক কক্ষেই ছিল বুদ্ধ মূর্তি এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত যে আসবাবপত্রগুলো রাখার জন্য দেওয়ালে কুঠরি ছিল।
তো মানুষের জাদুঘরে, যে ময়নামতি জাদুঘরে সংরক্ষিত প্রাচীন কৃতি সমূহ যে পাওয়া গেছে তার অধিকাংশই এসব কক্ষগুলোতে পাওয়া যায়। ময়নামতিতে আবিষ্কৃত ধ্বংসস্তূপের মধ্যে আনন্দবিহার, ভোজবিহার, কৌটল্যমুড়া, রূপবান মুড়া, চারপত্র মুড়া, চুল্লা মুড়া, চণ্ডী মুড়া, বড় গাছ, এগুলো হচ্ছে ময়নামতির ঐতিহাসিক যে ধ্বংসাবশেষগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে অন্যতম স্থান। তো ময়নামতির সামাজিক ও ঐতিহাসিক গুরুত্বের মানে ময়নামতিতে যখন হচ্ছে এই মানে ময়নামতির যে ঐতিহাসিক গুরুত্ব, সেটাতে দেখা যাচ্ছে ময়নামতিতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ যখন হলো শুরু হয়, ওই খনন কাজ শুরুর মানে হওয়া থেকেই দেখা যাচ্ছে প্রাচীন যে সম্পদ যে আবিষ্কৃত হয়েছে, তাতে প্রাচীন বাংলার রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের তাদের জীবনধারার একটা সচিত্র, একটা চিত্র আমরা লক্ষ্য করি। এসব ধ্বংস অবশেষের থেকে সে যুগের সাংস্কৃতিক যে উপাদান পাওয়া গেছে, তাতে সহজেই বলা যায় যে ময়নামতি অঞ্চল কেবল অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটা যে জায়গা ছিল তা নয়, অতীতেও এই অঞ্চলকে কেন্দ্র করে দেখা যাচ্ছে একটা সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল। এ দেশের সামাজিক ইতিহাস রচনায় দেখা যাচ্ছে ময়নামতির ধ্বংস অবশেষ কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ময়নামতিতে অবস্থিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করলে আমরা জানতে পারি যে কুমিল্লা অঞ্চলে কয়েক শত বছর ধরে কিন্তু বৌদ্ধ ধর্ম, সমাজ সংস্কৃতি তথা বৌদ্ধ সভ্যতার এক স্বর্ণযুগ কেটেছে। এখান থেকে আবিষ্কৃত তথ্য যদি সঠিক হয়, তাহলে বৌদ্ধ সভ্যতার ইতিহাসে ময়নামতির ধ্বংস অবশেষে কিন্তু এক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে মানে ধরে নেওয়া যায়, মানে একটা স্বীকৃতি পাওয়া যায়। ময়নামতিতে সোনা, মানে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ নির্মিত বিভিন্ন অলংকার, লোহার দ্রব্য, কাঠ নির্মিত বিভিন্ন হচ্ছে কাঠের তৈরি বিভিন্ন পাত্র, তারপর হচ্ছে ইট, মানে খোদাইকৃত ইট, তারপর বিভিন্ন পাথরের ভাস্কর্য, তামার হচ্ছে পাত্র এবং দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে, যা জীবন ও সভ্যতার এক যে জীবন্ত একটা হচ্ছে চিত্র, সেটি আমাদের সামনে তুলে ধরে। এবং হচ্ছে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে তখনকার সভ্যতার এক অপূর্ব দক্ষতা তারা যে অর্জন করেছিল সেটার একটা ধারণা পাওয়া যায়। এখানে যে প্রাপ্ত তাম্র শাসনে রাজার হচ্ছে জমিদানের যে একটা ব্যবস্থা ছিল, সেটা কিন্তু একটা দক্ষ প্রশাসন ব্যবস্থা ছিল, সেটাও কিন্তু বোঝা যায়। এখানে দেখা যাচ্ছে রাজার যে তাম্রলিপি,
জমিদারের যে তাম্রলিপির একটা পাওয়া যায়, সেটা থেকে ধারণা করা হয় যে জমিতে মানুষের ব্যক্তি মালিকানা ছিল। আর ব্যক্তি মালিকানা সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে মানুষের যে স্তরের ছিল উঁচু নিচে ভেদাভেদ, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে ময়নামতিতে যে এই ধ্বংসাবশেষগুলো পাওয়া গেছে, শিক্ষার্থীরা তোমরা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে দেখা যাচ্ছে ময়নামতি সম্পর্কে তোমরা আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবে যদি তোমরা বইয়ে এটি ভালোভাবে পড়ো। এবং এখান থেকে ছোট ছোট যে কোশ্চিনগুলো আসবে, তোমরা না পড়লে কিন্তু সেটা বুঝবে না। ওকে শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের যা পড়াবো সেটি হচ্ছে সিন্ধু সভ্যতা। বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার একটা অবদান রয়েছে। এই সিন্ধু সভ্যতার অবদান এখন আমি পড়াবো। সভ্যতার বলা হয় যে সভ্যতার শুরুতেই পৃথিবীর বিশেষ কয়েকটি অঞ্চল একটা হচ্ছে মানে বিশেষ ভূমিকা পালন করেছিল। এসব অঞ্চলকে প্রাচীন সভ্যতার উচ্চভূমিও বলা হয়। এ উচ্চভূমির মধ্যে সিন্ধু উপত্যকায় গড়ে ওঠে সিন্ধু সভ্যতা। প্রাচীন মানব সভ্যতার ইতিহাসে কিন্তু সিন্ধু সভ্যতা একটা বিশেষ স্থান দখল করে আছে। এককালে ঐতিহাসিকদের মধ্যে একটা ধারণা ছিল যে গ্রিসকে কেন্দ্র করে বিশ্ব সভ্যতা সৃষ্টি হয়েছিল। আর ইউরোপীয়দের মধ্যে বিশ্বাস হলো যে আর্য জনগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে আসার পূর্ব পর্যন্ত এ উপমহাদেশের জনপদ ছিল, তারা ছিল বর্বর, ইউরোপীয়রা মনে করত। 1924 সালে মহেঞ্জোদারো ও হরপ্পার ধ্বংসস্তূপের সংবাদ প্রচার হলে এই সভ্যতার যে প্রাচীন একটা হলো প্রাচীন তত্ত্ব, এর সম্বন্ধে কিন্তু বিশ্ববাসী জানতে পারে। হরপ্পা এবং মহেঞ্জোদারো যে ধ্বংসস্তূপে পাওয়া যায়, তখনই কিন্তু বিশ্ববাসী জানতে পারে এর গুরুত্বটা। বর্তমানে পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদের উপকূলে মহেঞ্জোদারো ও হরপ্পার মন্টেগোমারি জেলায় হরপ্পা সভ্যতার মানে মহেঞ্জোদারো ও পাঞ্জাবের যে মন্টেগোমারি জেলায় হরপ্পা সভ্যতার যে স্থানটি আবিষ্কৃত হয় সিন্ধু নদীকে কেন্দ্র করে, সেখানেই সিন্ধু সভ্যতার বিকাশ ও সমৃদ্ধি ঘটেছিল। তো দেখা যাচ্ছে সিন্ধু সভ্যতা এশিয়া মহাদেশের প্রাচীনতম সভ্যতাগুলোর এশিয়া মহাদেশে যে প্রাচীনতম যে সভ্যতাগুলো পাওয়া গেছে তার সমপর্যায়ের এই সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদারো ও হরপ্পার নগর জীবনের ধরন, নগর জীবনের যে একটা সমৃদ্ধি, এই সমৃদ্ধিকে লক্ষ্য করে ঐতিহাসিকরা মনে করেন যে সিন্ধু সভ্যতার জনগণ অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে তারা একটা উৎকর্ষতার শীর্ষে তারা আরোহণ করেছিল। সেটা ছিল খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 2500 অব্দে। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ জন মার্শাল সিন্ধু সভ্যতার গুরুত্ব তুলে ধরেছিলেন। এই সিন্ধু সভ্যতার প্রেক্ষাপটে বলতে পারি যে 1974 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক
ফরাসি প্রত্নতাত্ত্বিক যখন মিশন পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে একটা নদীর তীরে অবস্থিত, বোলান নদীর তীরে অবস্থিত মেহেরগড়ে এক প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। 1980 সালের আগস্ট মাসে সায়েন্টিফিক আমেরিকান পত্রিকায় একটা জরিপ চালায় ফ্রাঁসোয়া জারিস ও রিচার্ড একটি গবেষণাপত্র প্রকাশ করেন। ওই গবেষণাপত্র থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে এই অঞ্চলে সভ্যতার সূচনা হয়। এ সভ্যতা 7 স্তর বিশিষ্ট এবং ওই সপ্তম পর্বের সময়কাল ছিল 209 খ্রিস্টপূর্ব। এই সিন্ধু সভ্যতার আবিষ্কারে বলা হয় যে 1875 সালে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা আলেকজান্ডার কানিংহাম পাঞ্জাবে রাভি নদীর তীরে হরপ্পা নামক স্থানে কিছু অজ্ঞাত শিলালিপি, মূর্তি এবং কিছু শিলমোহর দেখতে পান। তারপর 1924 সালে খ্যাতনামা তত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর পশ্চিম তীরে মহেঞ্জোদারো নামক স্থানে একটি বিশাল ধ্বংসস্তূপ আবিষ্কার করেন। এটাকে বৌদ্ধ যুগের বলে ধারণা করা হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে এই ধ্বংসস্তূপের ভেতর হরপ্পা সিলমোহরের মতো কিছু একটা পাওয়া যায় এবং চকমকির মতো কিছু হাতিয়ার দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে প্রত্নতত্ত্ব বিভাগের তদানীন্তন অধিদপ্তর স্যার জন মার্শাল তার তত্ত্বাবধানে মহেঞ্জোদারো এবং হরপ্পার খনন কাজ শুরু হয়। পরবর্তী সময়ে 1921 এবং 21 থেকে 34 সালে সিন্ধু এবং বেলুচিস্তানে ম্যাকে ক্যালিনাথ দীক্ষিত, এম.এ. হুটলার প্রভৃতি তাদের নেতৃত্বে বেশ কিছু খনন কাজ পরিচালিত হয়। 1961 সাল থেকে 1970 সালে বিবি লালন এবং বিকি থাপারের নেতৃত্বে খনন কাজ চালিয়ে রাজস্থানের যে কালিকানাথ এই স্থানগুলো আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতার সামাজিক এবং সাংস্কৃতিক যে দিকগুলো এবং এই কীর্তিগুলো এবং এই অবদানগুলোর দেখা যাচ্ছে যে সিন্ধু সভ্যতায় এই উপমহাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং এক কথা সুদূর একটা সামাজিক কাঠামো রূপায়ণে কিন্তু সুদূর প্রসারী একটা অবদান রেখেছে। সিন্ধু সভ্যতার সামাজিক, সাংস্কৃতিক দিক এবং যে কীর্তিগুলো তার মধ্যে দেখা যাচ্ছে যে সিন্ধু সভ্যতার নগর জীবন দেখা যাচ্ছে সিন্ধু সভ্যতাটাই গড়ে উঠেছিল সিন্ধু নদকে কেন্দ্র করে, এবং এটার মূল অর্থনীতি ছিল কৃষি অর্থনীতি। কৃষিকে নির্ভর করে কিন্তু অর্থনীতিটা গড়ে উঠেছিল এবং উৎপাদনের মূল উপকরণই ছিল কৃষি। এবং নগরের রাস্তাগুলো ছিল বেশ প্রশস্ত এবং নগরের ভবনগুলো ছিল পুরানো ইটের তৈরি। এখানে সিন্ধু সভ্যতার স্বাস্থ্যকর একটা নাগরিক পরিবেশ ছিল এবং নগরে প্রয়োজনীয় গোসলখানা, পয় নিষ্কাশন ব্যবস্থা, পৌরসভা এবং সুশৃঙ্খল একটা প্রশাসন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেটা নগর জীবনকে একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছিল। খাজনা আদায় প্রথা তথা নগর জীবনের প্রয়োজনীয় সুযোগ সুবিধা কিন্তু বিদ্যমান ছিল। সিন্ধু সভ্যতার বাড়িঘরের ধরনগুলো ছিল একতলা এবং দোতলা বিশিষ্ট, শুকনো ইটের তৈরি ছিল
এবং প্রত্যেক বাড়িতেই পানির ব্যবস্থা ছিল। বাড়িতে বৈঠকখানা ছিল এবং বাড়িগুলো প্রতিরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা, একটা নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থাও ছিল। সিন্ধু সভ্যতায় যে ভাষা এবং ধ্বংসস্তূপ থেকে যে হলো সিন্ধু সভ্যতা কিছু প্রচলিত লিপির কয়েকটি হচ্ছে নমুনা আবিষ্কৃত হয়। এগুলো মানে পাঠ উদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি। প্রত্নতত্ত্ববিদদের মতে যে হরপ্পায় প্রায় 270 ধরনের অক্ষর বা হরফ প্রচলিত ছিল, প্রত্নতত্ত্ববিদরা মনে করতেন। গবেষকদের মতে সিন্ধু সভ্যতার প্রথম থেকে লেখার জন্য 360টি চিহ্ন ব্যবহার করা হতো। পরবর্তীতে দেখা যাচ্ছে ইয়েগুলো, এই চিহ্নগুলো, এই হরফগুলো কমে 20টিতে দাঁড়ায়। এখানে যে সিলমোহরগুলো পাওয়া গেছে সেখানে ষাঁড়, ছাগল, বাঘ, হাতি প্রভৃতির চিত্র অঙ্কিত প্রতিচ্ছবি পাওয়া যায়। এ দেখে অনেকে মত প্রকাশ করেন যে হরপ্পায় প্রচলিত ভাষার সাথে দ্রাবিড় ভাষার কিছুটা সাদৃশ্য রয়েছে। কেউ কেউ আবার মনে করেন যে হচ্ছে মুন্ডা ভাষারও কিন্তু সাদৃশ্য রয়েছে। সিন্ধু সভ্যতায় যে সামাজিক শ্রেণীগুলো বিরাজ করত, বৈদিক যুগের মতো বর্ণপ্রথা চালু না থাকলেও দেখা যাচ্ছে সিন্ধু সমাজে চার ধরনের শ্রেণী লক্ষ্য করা যায়। প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল শাসক শ্রেণী, পুরোহিত, চিকিৎসক এবং জ্যোতিষী। দ্বিতীয় শ্রেণীতে ছিল যোদ্ধা শ্রেণী, তৃতীয় শ্রেণীতে ব্যবসায়ী, শিল্পী এবং কারিগর, এবং চতুর্থ শ্রেণীতে ছিল কৃষক, জেলে, তাঁতি, মিস্ত্রি এগুলো। তো সিন্ধু সমাজে ধনী, মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর কিন্তু অস্তিত্ব ছিল। সেখানকার বিভিন্ন ছোট বড় এবং বিভিন্ন ধরনের আবাসিক ভবন দেখে কিন্তু অনুমান করা হয় সেখানে ধনী শ্রেণীর একটা অস্তিত্ব ছিল। সিন্ধু সভ্যতার মানুষের পোশাক পরিচ্ছদ দেখে এবং বিভিন্ন আবিষ্কৃত মূর্তি দেখে নারী পুরুষের ব্যবহৃত পোশাক সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এখানকার নারী পুরুষ উভয়ে সুন্দর ঝলমলে পোশাক পরত এবং হাতির দাঁত দিয়ে তারা বিভিন্ন অলংকার তৈরি করত। তাদের অর্থনৈতিক জীবনটা যেটা ছিল অধিকাংশই হচ্ছে বসবাস করত গ্রামে, এবং সিন্ধু সভ্যতার অধিকাংশ জনপদে ছিল কৃষিজীবী, এবং কৃষি তারা ছিল এই সভ্যতার মূল ভিত্তি। তারা কৃষির উপর ডিপেন্ড করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের উপর তারা নির্ভরশীল ছিল। ধারণা করা হয় যে এখানে হচ্ছে মুদ্রার প্রচলন ছিল না, সেহেতু এখানে বিনিময় প্রথা ছিল। সিন্ধু সভ্যতা যুগের মানুষের ধর্ম বিশ্বাস সম্বন্ধে কিছুটা মানে নিশ্চিত করে প্রত্নতত্ত্বরা বলতে পারেনি। তারা তবে হচ্ছে কোনো ধর্ম মন্দির বা উপাসনালয়ও পাওয়া যায়নি, তবে অনুমান করা হয় যে সিন্ধু সভ্যতার মধ্যে তারা মাতৃপূজা করতো। এছাড়া তারা বিভিন্ন সিলমোহরে যে অঙ্কিত চিহ্ন, এ থেকে বোঝা যায় যে তারা সিন্ধু সমাজে পশুপতি শিবের পূজা প্রচলিত ছিল। রাজনৈতিক জীবনটা সিন্ধু সভ্যতার যে প্রত্নতত্ত্ববিদরা যে রাজনৈতিক জীবন এবং শাসন কার্য সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও তাদের যে নগর পরিকল্পনা, তাদের যে পৌর জীবন এবং তাদের যে ওজন পদ্ধতি, এইটা থেকে ধারণা করা হয় যে কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর একটা অস্তিত্ব ছিল, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ছিল। সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত বিভিন্ন সিলমোহর এবং বাটখারা পর্যবেক্ষণ করে ধারণা করা হয় যে তাদের যে প্রশাসনের গুরুত্বপূর্ণ একটা প্রশাসনিক ব্যবস্থা তারা গড়ে তুলেছিল। সিন্ধু সভ্যতার ষাঁড়, মহিষ, শূকর, হাতি, বাঘ, ঘোড়া, বিভিন্ন যে ছবিযুক্ত যে সিলমোহরগুলো পাওয়া গেছে সেগুলো দেখে তাদের একটা শিল্প মনে তারা বিভিন্ন কারুকার্য মণ্ডিত অট্টালিকা, সুন্দর ডিজাইনের মৃৎপাত্র, হাতির দাঁতের দ্রব্য সামগ্রী, সোনার, রূপার, ব্রোঞ্জের তৈরি ঝিনুকের অলংকার ইত্যাদি যে পাওয়া গেছে, এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে সিন্ধু সভ্যতার শিল্পকলা কারুকার্য বেশ সমৃদ্ধিশালী ছিল। এবং এই সিন্ধু সভ্যতার
দেখা যাচ্ছে সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে প্রাচীন যে আর্য সভ্যতার পূর্বেও যে ভারতীয় উপমহাদেশে একটা নগর সভ্যতা গড়ে উঠেছিল সেটার একটা ধারণা পাওয়া যায়। তা সিন্ধু সভ্যতার মানুষ তথা দ্রাবিড়দের একটা সামাজিক প্রথা ও ধ্যান ধারণা আর্যরা কিন্তু অনুকরণ করেছিল। এমনকি হিন্দু ধর্মের মৌলিক ধারণার কিছু অংশ কিন্তু সিন্ধু সভ্যতা থেকে যে গৃহীত হয়েছিল সেটা বোঝা যায়। ভারতীয় শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদিতে সিন্ধু সভ্যতার কিন্তু যে প্রসার, এটার যে অবদান, এটাকে কিন্তু অস্বীকার করা যায় না। এই সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল কিভাবে, বিলুপ্ত হয়েছিল কিভাবে, সিন্ধু সভ্যতা গড়তে অনেক সময় লাগলেও সিন্ধু সভ্যতার পতন কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে একটা ধারণা না পাওয়া গেলেও সিন্ধু সভ্যতার পতনে কিন্তু বেশি সময় লাগে না। ইতিহাসবিদরা মনে করেন যে সিন্ধু সভ্যতার পতন কিভাবে হয়েছিল তারা কোনো সঠিক ধারণা দিতে পারে না। তবে সিন্ধু সভ্যতার অনেকের মতে মনে করছে যে সিন্ধু উপত্যকার জমি সাদা এবং শুষ্ক হয়ে উঠেছিল এবং একে অনেকেই সিন্ধু সভ্যতার পতনের কারণ বলে মনে করেন। ভারতীয় ইতিহাসবিদ ডক্টর অতুল সুর এ সভ্যতা ধ্বংস কিভাবে হয়েছিল তার চিন্তার তিনি মনে করেন যে সিন্ধু সভ্যতা যে মাটি শুষ্ক হয়ে গেছিল এবং বসবাসে অনুপযোগী হয়ে গেছিল এবং এর বন্ধ্যাত্বকে তিনি মনে করেন যে সিন্ধু সভ্যতার পতনের মূল কারণ। সিন্ধু সভ্যতার পতনের কয়েকটি কারণের মধ্যে প্রত্নতাত্ত্বিকরা ঐতিহাসিকগণ মনে করেন যে মহামারী, বন্যা, প্লাবন, ভূমিকম্প, আবার বহিঃশত্রুর আক্রমণ এগুলো কারণে হতে পারে, অভ্যন্তরীণ সংকটের কারণেও কিন্তু হতে পারে, আবার মাটির উর্বরতা হ্রাস পেতে পারে, আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন হতে পারে, ভৌগোলিক আকার সংক্রান্ত পরিবর্তনের কারণে কিন্তু সভ্যতা ধ্বংস হতে পারে। পতনের অনেক কারণ প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেছেন। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা নেক্সট ক্লাসে তোমাদের অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক কিছু, এই চ্যাপ্টারের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিছু কোশ্চিন আমি তোমাদের বলবো নেক্সট লেকচারে, 3য় অধ্যায়ের উপর। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।